নমস্কার। সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বেদান্ত দর্শন ফেসবুক পেজে। বেদান্ত দর্শন ফেসবুক পেজে আমরা গীতা অনুধ্যান শুনছি। ভগবদ গীতা ও বিশ্বজনীন বার্তা স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজের এই বইটি থেকে আমরা শুনতে শুরু করেছি এবং মহারাজজির নির্দেশ অনুসারে আমরা ভূমিকাটিও একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে বোঝবার চেষ্টা করছি, শুনে চলেছি। আজকে তার সমাপ্তি পর্ব, অর্থাৎ ভূমিকা আজকে শেষ হয়ে যাচ্ছে। আগামীকাল শনিবার আমরা শুরু করব প্রথম অধ্যায়ে শ্রীমদ্ ভগবদ গীতার, যেখানে আমরা দেখব অর্জুন বিষাদ যোগ। অর্থাৎ আমাদের এটাই বোধে আসে যে আমরা যতক্ষণ না আঘাত পাই, যতক্ষণ না আমাদের ধাক্কা লাগে, তার আগে পর্যন্ত আমরা কিন্তু সুখে আলস্যে জীবন কাটাতে চাই। এই আঘাতটাই আমাদের প্রতি ক্ষেত্রেই দেখা যায় একটা মোড় ঘুরিয়ে দেয়, টার্নিং পয়েন্ট। আবার অনেক ক্ষেত্রে সেটা হয়ও না বটে, কিন্তু গীতায় যেখানে আমরা দেখছি যে অর্জুন তিনি সেই যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে নিজে ভেঙে পড়ছেন, যে যারা আমার অত্যন্ত প্রিয়জন, আমার আত্মীয় পরিজন, আমি তাদের বিরুদ্ধে কি করে যুদ্ধ করব। সেই যে দর্শন শ্রীকৃষ্ণ তখন ব্যক্ত করছেন, সেইটি তো পূর্ণাঙ্গ গীতা, সেইটি আমরা অনুধ্যান করব। এবং মহারাজজি তার সঙ্গে শ্রীরামকৃষ্ণের যে কথাগুলি ব্যাখ্যা এবং বিশ্লেষণ করেছেন গীতার সঙ্গে, সেগুলিও আমরা শুনব। সকল ভক্ত বন্ধুদের সুপ্রভাত জানাই। আমরা খুব তাড়াতাড়ি দেখছি অনেকে সমবেত হয়ে গেছি। শুভ একাদশীর পুণ্যতিথি শর্মিলাদি, পিয়ালি, সিদ্ধার্থ, সোমা, রিমা, রূপা, সর্বরিদি ও সর্বরী, আসলে না আরেকজন সর্বরী আছে, তাকে আমি সর্বরিদি বলি আর রোজ গুলিয়ে যায়। ছন্দাদি, শুভ্রা, বিলাসপুরের দিদি, মিনুদি, শুভ সকাল। শুভ সকাল লক্ষ্মী। তাহলে আমরা ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে শ্রী গুরুদেবকে স্মরণ করে শুরু করছি আজকের প্রসঙ্গ। শ্রী রঙ্গনাথানন্দজি মহারাজজির চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি। আমরা এর আগের দিন শেষ করেছিলাম সেখানে দেখছি যে স্বামীজি বলছেন আমেরিকা থেকে ভারতে তিনি চিঠি লিখছেন এবং সেই চিঠিতে বলছেন, তোমরা কি সাম্য, স্বাধীনতা, কার্য ও উৎসাহে ঘোর পাশ্চাত্য এবং ধর্মবিশ্বাস ও সাধনায় ঘোর হিন্দু হতে পারো? আমরা সাম্যর ক্ষেত্রেও যদি দেখি, সেখানে এই যে কাজের, বিশেষ করে এই পরিপ্রেক্ষিতে না দেরি হয়নি পারমিতা, আমরা এই সবে শুরু করলাম। শুভ সকাল পূর্ণিমা, সোমা, পারমিতা তো আছেই, রুমাদি, সোমা, শুভ্রাদি, শুভ সকাল। আচ্ছা নিবেদিতা, শুভ সকাল। একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে আমাদের মেয়ে কন্যার পরীক্ষা। সোমার কন্যা, আমাদেরও কন্যা, তার জন্য আমাদের সকলের শুভেচ্ছা রইল। 17 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে। ঠাকুরের জন্মতিথিও পড়বে তার মধ্যে, ঠিক তার আগেই পড়বে শিবরাত্রি। সুতরাং এই বিশেষ দিনগুলিতে আমাদের সকলের প্রার্থনা থাকবে আমাদের কন্যাটির জন্য। এমনি সে অত্যন্ত ভালো মেয়ে, কি একটা গোল্ড মেডেল পেয়েছে অঙ্কে, কোন একটা পরীক্ষা দিয়েছিল। সুতরাং আমরা সবাই জানি ও খুবই ভালো রেজাল্ট করবে। সেই শুভেচ্ছাটুকু জানিয়ে আমরা শুরু করছি। আর পারমিতা, দেরি হয়নি, আমরা সবেই শুরু করেছি। যে আমেরিকা থেকে ভারতে যখন স্বামীজি চিঠি লিখছেন, একটি চিঠিতে লিখছেন, তোমরা কি সাম্য, স্বাধীনতা,
কার্য ও উৎসাহে ঘোর পাশ্চাত্য এবং ধর্মবিশ্বাস ও সাধনায় ঘোর হিন্দু হতে পারো? আসলে কাজের ক্ষেত্রে আমরা তো এটা বিশেষভাবে দেখি, মানুষকে আজকাল কে ব্রাহ্মণ কে অব্রাহ্মণ এই জাতের বিচার, 10+ স্কুল, তা এবং এটাই বাইরে প্রথম একটা বড় পরীক্ষা, আইসিএসসি বোধহয় ওর বোর্ড। সুতরাং 10+ আইসিএসসি বোর্ডে এই প্রথম একটা বাইরের পরীক্ষা, নিজেদের স্কুলের বাইরে। সুতরাং এই ব্যাপারে সকলেরই একটু বোধহয় একটু প্রথমটা ভয় ভয় থাকে। তো আমরা যে কথায় ছিলাম, না গো, এটা তো আমাদের সকলের স্বতঃস্ফূর্তভাবে মনে হয়। শুভ সকাল বিলাসপুরের দিদি। আচ্ছা, এবারে যে কথায় আমরা ছিলাম, বিশেষ করে কাজের ক্ষেত্রে আমরা এটা খুব দেখতে পাই, মানুষের এই ছোট বড় বিভেদটা আমাদের মানুষে মানুষে একটা অত্যন্ত দূরত্ব তৈরি করে। ও এই কাজ করে, সুতরাং ওর বাড়ি গেলেও আমাদের আচরণ মনোভাব সম্পূর্ণ অন্যরকম হয়। এটা আমরা নিজেদের জীবনেও কিন্তু দেখতে পাই। তার থেকে মুক্ত হওয়া প্রথমে নিজের জীবন দিয়ে প্রথম প্রয়োজন। স্বাধীনতা, আমরা এক্ষেত্রেও দেখতে পাই যে ব্যক্তি স্বাধীনতাতে আমরা বিশ্বাসী হলেও ক্রমশ হয়ে উঠছি, কিন্তু তা না হলে আমরা এক ধরনের পরিবারে এক অদ্ভুত নিয়ম নীতি দেখতে পেতাম, যে আমরা চোখ কান বুঝে তাদের কথার মান্যতা দিয়ে চলবো। সেখানে আমার বিবেক বুদ্ধি বিবেচনার থেকে তার গুরুজন হবার কারণে তাকে মান্যতা দিতে হবে, এই যে ভাবটি থেকে বেরিয়ে আসতেই হবে। তা না হলে আমরা সেই এক বদ্ধ জীবনে ক্রমশ আটকে থাকব এবং আটকে যাব। তারপরে হচ্ছে কার্য ও উৎসাহ, যেটা আমাদের একেবারেই কিন্তু দেখা যায় না। এই ওয়ার্ক কালচার, আজকালকার ভাষায় এই কর্মযোগ, অথচ গীতায় শ্রীকৃষ্ণ আমাদেরই শিক্ষা দিচ্ছেন, অথচ সেই উদ্যম কর্মযোগ এটা আমরা হারিয়ে ফেলছি। এই জায়গা থেকেই স্বামীজি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে পাশ্চাত্যদের এই ভালো গুণগুলি যেন আমরা অর্জন করি, কিন্তু ধর্মবিশ্বাস ও সাধনায় সেই জায়গায় আমাদের এই সনাতন ধর্মে যে কথা বলা হচ্ছে সেইটি যেন আমরা অনুসরণ করতে পারি। শুভ সকাল সুস্মিতা। অন্যদের কাছ থেকে শিক্ষা গ্রহণের এই ভাব নতুন নয়, মনুস্মৃতিতেও একথা কিন্তু বলা আছে যে নিম্ন শ্রেণীর কাছ থেকেও বিশেষ শ্রদ্ধার সঙ্গে আহরণ করবে শুভকারী বিদ্যা, নিজ জাতির কাছ থেকেও শিক্ষা গ্রহণ করবে পরম ধর্মের, আর নিকৃষ্ট বংশ থেকেও উত্তম স্ত্রী গ্রহণ করবে। আমরা ভাগবতের সেই গল্পটির কথা যদি স্মরণ করি, যে তিনি ব্রাহ্মণ অথচ ক্রোধকেই জয় করতে পারেননি, তো সেই জায়গায় গৃহবধূ, তারপর একজন কসাই, তার কাছে তাকে যেতে হচ্ছে কেন? যে তিনি ভিক্ষার জন্য, যখন গৃহবধূর কাছে ভিক্ষা চাইছেন একটি গৃহে, তখন তিনি গৃহবধূর স্বামী সেবায় ব্যস্ত ছিলেন, তার অসুস্থ পতির সেবায়। তিনি বলছেন অপেক্ষা করতে, কিন্তু তিনি ভেতরে ভেতরে ক্রোধোদ্দীপ্ত হয়ে পড়ছেন সেই ব্রাহ্মণ, কারণ একটু আগেই তার দৃষ্টিতে কাক বক ভস্ম হয়ে গেছে, তার মাথায় তার পটি পড়েছিল বলে বিষ্ঠা ত্যাগ করেছিল, তো তাকানো মাত্র তারা ভস্ম হয়ে যায়। তো সেই জায়গা থেকে তার অহংকার আরো উদ্দীপ্ত হয়ে উঠেছে। তা যখনই তিনি এই কথা শুনলেন বাড়ির ভেতর থেকে, তখন তার মনে অহমিকা এবং ক্রোধ দুটোই জেগে উঠল, যে আমার মতন একজন মানুষকে এইভাবে অপেক্ষা করতে দাঁড় করিয়ে রাখা। তখন
সেই উত্তরে গৃহবধূটি বলছেন যে ব্রাহ্মণ, এ আপনার কাকবক ভস্য করার নয়, স্থান নয়, বা সেই বিদ্যাও এখানে প্রয়োগ করার নয়। তার কারণ আমি এখন যথার্থই আমার কর্তব্যে নিযুক্ত আছি। আমার কর্তব্য সমাপন না করে আমি আপনার দিকে মনোযোগ দিতে পারবো না। একদম সিদ্ধার্থ, তারপরে যে কথায় আমরা ছিলাম, তো তারপরে যখন সেই গৃহবধূ এলেন, বিভিন্ন কথা প্রসঙ্গে তিনি কসাইয়ের কাছে যেতে বললেন। কারণ ব্রাহ্মণ ততক্ষণে অবাক হয়ে ভাবছেন যে এই গৃহবধূটি তাহলে কি করে আমার মনের কথা জানতে পারলো। সে তখন স্তম্ভিত হয়ে অপেক্ষা করছে এবং গৃহবধূর কাছে সে বিনয়ের সঙ্গে জিজ্ঞাসা করছে কিছু কথা। সেই কথার উত্তর দিতে পারবেন কসাই। সুতরাং আমরা দেখছি যে নিজ জাতির কাছ থেকেও শিক্ষা গ্রহণ করবে পরম ধর্মের, আর নিকৃষ্ট বংশ থেকেও উত্তম স্ত্রী গ্রহণ করবে। নিম্ন শ্রেণীর কাছ থেকেও বিশেষ শ্রদ্ধার সঙ্গে আহরণ করবে শুভকারী বিদ্যা। এই উক্তিতে লক্ষ্য করা যায় উদার সামাজিক মনোভাব তখন ছিল। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, নব্য ভারতকে হতে হবে প্রাচ্য ও পাশ্চাত্যের এক সুন্দর সংমিশ্রণ। ভারতের মাটিতে প্রাচীন গ্রীসবাসী আজ মিলিত হচ্ছেন প্রাচীন হিন্দুর সঙ্গে, বলেছিলেন স্বামী বিবেকানন্দ। বলেছিলেন 1897 ফেব্রুয়ারিতে মাদ্রাসে প্রদত্ত দ্য ওয়ার্ক বিফোর আস এই শীর্ষক বক্তৃতায়, অর্থাৎ আমাদের উপস্থিত কর্তব্য কি? আমাদের উপস্থিত কর্তব্য প্রাচীন ভারতের শিক্ষা, যেটি ছিল সুসংহত ও সুসমন্বিত, সেই সংস্কৃতিকে রক্ষা করা এবং অন্যরা আমাদের যা দিচ্ছে বা দিয়েছে তা গ্রহণ করে আত্মীকরণ করা। বর্তমানে সেই সংমিশ্রণ জন্ম দেবে নতুন ভারতবর্ষের। ধীর অবিচল গতিতে এই ভাবের প্রসার ঘটাতে হবে। তাৎক্ষণিক বা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত বা কোনো কাজই সুসম্পন্ন হয় না। আজ আমাদের মধ্যে অনেক দুর্বলতা, দোষ আছে, খুঁত আছে, কিন্তু যে জাতির মধ্যে প্রাণ সঞ্চার হচ্ছে তার গঠন প্রক্রিয়ায় এগুলি অঙ্গাঙ্গিভাবে জড়িত। বঞ্চিত মানুষ কথাটা খুব অনুধাবনযোগ্য। আমরা আজকাল বহু মানুষের বহু রকমের দোষ দেখি, বিশেষ করে মেয়েদের, তাদের আচার আচরণ ইত্যাদি, উশৃঙ্খলতা, অধিক স্বাধীনতার নামে অধিক উশৃঙ্খলতা তারা অবশ্যই করে থাকে। কিন্তু স্বামীজির কথাটি কতখানি গুরুত্বপূর্ণ এবং কত গভীর মননশীলতার পরিচয়। যে জাতির মধ্যে প্রাণ সঞ্চার হচ্ছে তার গঠন প্রক্রিয়ার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত এগুলি। বঞ্চিত মানুষ জীবনে কিছু সুযোগ পেলে ভুল ভ্রান্তি করে, কিন্তু তারা নিজেদের শুধরে নিতে পারে, কারণ মহান আচার্যগণ আমাদের সেই সংশোধনের প্রক্রিয়া ও পথ দেখিয়ে দিয়েছেন। আগে এতখানি ঘোমটা টেনে মানুষকে, মেয়েদের থাকতে হতো। আজকে যখন সে স্বাধীনতা পেয়েছে তখন অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে তার পোশাক হয়তো উশৃঙ্খল রূপ নিচ্ছে। কিন্তু এই জায়গায় আমাদের চিন্তা করতে হবে যে স্বামীজি কি বলছেন। সংস্কৃতিগুলির পারস্পরিক আদান প্রদানের ভাবটি অতি মহৎ। বস্তুত এই রকম আদান প্রদানের ফলেই কিন্তু ইউরোপীয় সভ্যতা, আধুনিক যে ইউরোপীয় সভ্যতা, সেইটি উৎপন্ন হয়েছে। গ্রিক চিন্তাধারা ইউরোপে প্রবেশ করে খ্রিস্টীয় পঞ্চদশ-ষোড়শ শতকে। ততদিনে গ্রিস পরিণত হয়েছে একটি মৃত জাতিতে।
দ্বিতীয় শতকের কাছাকাছি সময় গ্রিস রোমান সাম্রাজ্যের অধিকারে আসে। শুভ সকাল জয়ন্তীদি। আমরা আসলে পরীক্ষায় ইতিহাস পড়ি কিভাবে? আমাদের যেভাবে পড়ানো হয় সেই পদ্ধতিটি হচ্ছে মুখস্থ করে। ইতিহাস এমন একটি সাবজেক্ট আমাদের মাথাতেই ঢুকিয়ে দেওয়া হয়, এটি তুমি মুখস্থ করো এবং পরীক্ষায় বেশি নম্বর পাও। আর যত মুখস্থ করতে পারবে ততই তুমি ভালো ছাত্র হিসেবে পরিগণিত হবে। কিন্তু ইতিহাস তো তা নয়। ইতিহাস হচ্ছে অত্যন্ত পর্যবেক্ষণের বিষয়। এবং আরেকটা জিনিসও আমাদের মনে রাখতে হবে যে যখন আমরা কোনো জাতির ইতিহাস পড়ি তখন সেটা একপাক্ষিক হয়, কারণ যে বিজয়ী সেই ইতিহাস তৈরি করে, সেই লেখে। সুতরাং আরেকজনদের কি বক্তব্য বা তার কি চিন্তা ভাবনা সেটা এক প্রকার অবদমিত করে দেওয়া হয় বা অবদমিত হয়েও যায়, চাপা পড়ে যায়। তো এই জায়গা থেকে আমাদের বিচার বিশ্লেষণ পর্যবেক্ষণের এক বিরাট সুযোগ থাকলেও আমরা সেটি কাজে লাগাই না, বা আমাদের পরীক্ষার যে কাঠামো সেখানে আমরা সেটা লাগাবার সুযোগও পাই না। সেখানে ইতিহাস মানেই আমরা একটি মুখস্থ বিদ্যা বলে মনে করে থাকি। সে কারণে বহু ক্ষেত্রে আমাদের ইতিহাসের প্রতি একটা বাঁকা দৃষ্টিভঙ্গিও থাকে। অথচ ইতিহাস হচ্ছে এক অদ্ভুত সাবজেক্ট, যে সাবজেক্টকে বলা যায় ভিত্তিভূমি। ইতিহাস ছাড়া কখনোই আমরা বর্তমান অবস্থায় কিভাবে পৌঁছলাম বা ভবিষ্যতে কিভাবে এগোবো সে সিদ্ধান্তে আসতে পারি না। গ্রিক ও রোমানদের মহান অবদানের মূল্য সে ধর্ম অনুধাবন করতে না পেরে তাদের বলল প্যাগান। ড্যানিউব নদী পেরিয়ে রোমান সাম্রাজ্যের বাইরে অবস্থিত স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলি ও জার্মানি সবই ছিল অসভ্য বর্বরের দেশ। আজকে আমরা এসব কথা হয় জানি না, নয় ভুলে গেছি। পশ্চিম ইউরোপে অধিবাসীগণ ছিল অসভ্য এবং প্রাচীন গ্রিক চিন্তাধারা সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞ। প্রাচীন গ্রিক চিন্তাধারা সীমাবদ্ধ হয়ে পড়ল কেবল গ্রন্থরাজির মধ্যে। তৃতীয় শতকে সে দেশ গ্রহণ করেছিল খ্রিস্ট ধর্ম, যা প্রাচীন গ্রিক সংস্কৃতির কাছে ছিল নেহাতি নিঃসম্পর্কিত। সাধারণত দেখা যায় খ্রিস্ট ধর্ম বা ইসলাম ধর্ম যেখানেই গেছে সেখানেই তারা প্রাচীন সব কিছুকে ধ্বংস করেছে, বলছেন স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ। তার গভীর বিশ্লেষণধর্মী পাণ্ডিত্যের দ্বারা তিনি যেভাবে ব্যাখ্যা করছেন ইতিহাস, তার থেকে আমাদের নিশ্চয়ই দৃষ্টি খুলে যাচ্ছে। পরে গ্রিক ও রোমানদের মহান অবদানের মূল্য সে ধর্ম অনুধাবন করতে না পেরে তাদের বলল প্যাগান, অর্থাৎ নিকৃষ্ট ধর্মাবলম্বী। এইসব সংস্কৃতি ধ্বংস হয়ে গেল। দ্বিতীয় দশক থেকে 1250 খ্রিস্টাব্দ পর্যন্ত এই মধ্যযুগকে ইউরোপের ইতিহাসে তাই বলা হয় অন্ধকারময় যুগ। এরপর ইউরোপের যে মূল কেন্দ্র পূর্ব ও পশ্চিমের সংযোগ রক্ষা করত সেই রোমান কনস্টান্টিনোপল দখল করল তুর্কিরা। মুসলমান ধর্মাবলম্বী এই তুর্কিরা উত্তরোত্তর শক্তিশালী হয়ে সমস্ত খ্রিস্ট ধর্মাবলম্বী দেশগুলি দখল করে নিল এবং কনস্টান্টিনোপলের পতন হলো 1453 খ্রিস্টাব্দে। এবং অনেক গ্রিক পণ্ডিত নিজের দেশ ছেড়ে বইপত্র সঙ্গে নিয়ে চলে যেতে আরম্ভ করলেন পশ্চিম ইউরোপে। কারণ পণ্ডিত বা যারা বিদ্যার চর্চা করেন, বই তাদের কাছে মহামূল্যবান। তারা সেই সম্পদ হাতছাড়া করতে পারে না। তারা খাবে না খাবে, কিন্তু তারা আগলে রাখবে তো তাদের শিক্ষা সংস্কৃতিকে। এবার কি হলো,
তুর্কির মধ্যে দিয়ে ইউরোপিয়ানদের পূর্ব দিকে যেতে দেওয়া হতো না। ফলে ইউরোপ সব সংযোগ হারালো পূর্বের সঙ্গে, এমনকি ভারতের সঙ্গেও। এই কারণে পশ্চিম তখন বাধ্য হলো কেপ অফ গুড হোপ, এই পথ হয়ে, যাকে বাংলায় বলা হয় কেপ অফ গুড হোপের বাংলা নামটা হচ্ছে উত্তমাশা অন্তরীপ, ভারতে আসার নতুন পথ খুঁজে বের করতে তারা বাধ্য হলো। অন্যরা আবার ভারতের সন্ধানে পশ্চিমে অগ্রসর হয়ে আমেরিকা পৌঁছে সেটাকেই ভারত ভাবল। এই হলো আধুনিক ইতিহাস। এইবার 1453 খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে কনস্টান্টিনোপলের পতনের সঙ্গে সঙ্গে গ্রিক চিন্তাধারা পশ্চিম ইউরোপে প্রবেশ করে তাকে প্রদান করল মানবতা এবং ধর্মনিরপেক্ষতা সম্বন্ধে নতুন দৃষ্টিভঙ্গি এবং উদার মনোভাব সমূহ। আর সেটাই নিয়ে এলো ইউরোপীয় ইতিহাসে বিখ্যাত রেনেসাঁ বা নবজাগরণ। এবং সেই জন্যই বলা হয় যে ভারতবর্ষ, হ্যাঁ এই তো উত্তমাশা অন্তরীপ মনে পড়ে গেছে, তো কি বলে, হ্যাঁ এবার যেহেতু আমরা যদি সেই আমরা ইতিহাস পর্যালোচনা করলে দেখতে পাই যে আমরা যদি সেই মোগলদের পদানতই থেকে যেতাম তাহলে আমরা আরো তলিয়েই যেতাম। সেই জায়গা থেকে একটা অবশ্যই অত্যন্ত কঠিন সময় এলো ব্রিটিশরা যখন ভারতবর্ষে আধিপত্য বিস্তার করলো। কিন্তু এক পক্ষে এই ঊনবিংশ শতাব্দীর যে নবজাগরণ, বাংলার যে রেনেসাঁ, সেটা হলো ব্রিটিশদের হাত ধরেই। পরবর্তীকালে এলো সংস্কার প্রক্রিয়া, খ্রিস্ট ধর্ম ভেঙে পড়ল এবং কিছু লোক নাস্তিক হয়ে গেল, যেটা আজকে বর্তমানে আমরা প্রচুর দেখতে পাই। যারা তারা কিন্তু নিজেদের মানবতাবাদী বলে, তারা কখনোই কোনো ধর্মের ছত্রছায়ায় থাকতে চায় না। এবং আমাদের ঠাকুরের শ্রী রামকৃষ্ণের যে উদার মনোভাব, যে ভাবধারা, সেখানে এই এদের এথিস্ট বলা হয়, এদের ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না, কারণ মানব ধর্মকেই প্রাধান্য দেওয়া হচ্ছে। আগে তুমি মনুষ্যত্ব অর্জন করো, এবং মনুষ্যত্ব অর্জন করতে গেলে যে গুণগুলির সাধনা করতে হবে সেই শিক্ষাই কিন্তু আমরা প্রাথমিকভাবে লাভ করছি। তারপরে আমাদের মন যত সূক্ষ্ম এবং উপযুক্ত হবে, তত আমরা আরো সূক্ষ্ম চিন্তা শক্তির দ্বারা আধ্যাত্মিক জগতে প্রবেশ করতে পারবো। তার আগে আমরা যতই বলি না কেন এবং ধর্ম সম্পর্কে আমরা যতই বিরোধিতামূলক কথা বলে থাকি না কেন, সেগুলি সবই অন্তঃসার শূন্য। তারপরে বলা হচ্ছে যে পরবর্তীকালে এলো সংস্কার প্রক্রিয়া, খ্রিস্ট ধর্ম ভেঙে পড়ল এবং কিছু লোক নাস্তিক হয়ে গেল। এদের মধ্যে ছিলেন ভলটেয়ার, ছিল জার্মানি ও অন্যান্য দেশের প্রজ্ঞাদীপ্ত কিছু বুদ্ধিজীবী সম্প্রদায়। যাই হোক, এর ফলে উত্থান হলো তারুণ্য দীপ্তি ও উচ্ছলতায় ভরপুর নতুন ইউরোপের, যাকে আর তার নিজের মধ্যে বেঁধে রাখা গেল না, ঠিক যেমনটি ঘটেছিল প্রাচীন গ্রিসের ক্ষেত্রে। মাত্র 2.5 লক্ষ লোক নিয়ে গঠিত ছোট্ট শহর এথেন্স অসাধারণ শক্তি বিস্তার করেছিল সমগ্র গ্রিস জুড়ে। কালে একটি সাম্রাজ্যে পরিণত হয়ে সে আলেকজান্ডারের অধীনে জয় করে নিয়েছিল বহু দেশ, ভারত পর্যন্ত। এখন ইউরোপীয় জাতিগুলিও ঠিক সেই রকমই হয়ে উঠল। তারা প্রচণ্ড শক্তি লাভ করলো এবং সেই শক্তিকে সংহত করে রাখার উপায় না জানায় বেরিয়ে পড়ল বিভিন্ন দেশ জয় করতে, এবং সেখানে তারা উপনিবেশ অর্থাৎ কলোনি তৈরি করতে আরম্ভ করলো এবং অন্যান্য জাতিদের শোষণ ও বিনাশ করতেও পিছপা হলো না।
এই ইতিহাস আমাদের মোটামুটিভাবে সবাইকারই জানা আছে। অবশ্য তারা এইখানেই হচ্ছে আবার সব কিছুরই যেমন ভালো মন্দ থাকে, নতুন নতুন ভাব ও ভাবনাও দান করেছিল। ইউরোপে তখন নতুন প্রাণ সঞ্চারিত হলেও বর্তমানে তা কিন্তু পতনের মুখে। আর ঠিক এই পর্বেই যুক্তিসিদ্ধ ও উদার ভারতীয় আধ্যাত্ম ভাবনা ইউরোপ ও আমেরিকায় পৌঁছে তাদের সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করতে শুরু করেছে। স্বামী যোগানন্দ পরমহংস থেকে শুরু করে আরো অনেকের কথা আমরা পাই। স্বামী বিবেকানন্দ, তিনি তো সূত্রপাত ঘটালেন, পায়োনিয়ার, কিন্তু তার পরবর্তীকালেও আমরা দেখছি যে এই প্রবাহ এবং বহু মানুষ আজও মানে তাদের হয়তো সেইভাবে খ্যাতি লাভ হয়নি, কিন্তু তারা আস্তে আস্তে সেখানে এই যে হিন্দু ধর্মের গভীরতা এবং তার দ্বারা আমরা কিভাবে আমাদের ভেতরের চরম যে একটা দ্বন্দ্ব সেটাকে জয় করতে পারি, সে শিক্ষাও তারা বিস্তার করছেন। শুভ সকাল চিনুদি, রুদ্রাণী, শুভ সকাল। ঠিক একই রকম গ্রিসের মতন রোমান সাম্রাজ্যেরও একই ঘটনা আমরা দেখতে পাই ইতিহাস লক্ষ্য করলে। যাই হোক, বর্তমান ভারতবর্ষের পুনর্জাগরণের সঙ্গে সঙ্গে সব পাশ্চাত্য দেশে নতুন ভাবনা প্রবেশ করবে এবং তারা আবার নতুন যৌবন শক্তিতে সঞ্জীবিত হয়ে উঠবে, এ কথা বলছেন স্বামী বিবেকানন্দ। সুতরাং এটা আমাদের মেনে নিতেই হবে। আজকে বর্তমান পরিস্থিতি দেখে আমরা যদি হতাশ বোধ করি, বিষণ্ণ বোধ করি, তাহলে সেটা আমাদের বোধের অভাব। কারণ আমরা এটা সাধারণভাবে বাড়িতেও শুনি যে বড়দের অভিজ্ঞতা, তাদের দূরদৃষ্টি তুমি মান্যতা দাও, তাদের কথা তুমি বোঝার চেষ্টা করো। আমাদেরও স্বামীজির কথা সেই জন্য ভালোভাবে শান্তভাবে সমস্ত ঘটনার পটভূমি বিচার করে বোঝবার চেষ্টা করতে হবে। স্বামীজি স্বয়ং একটি কথা বলছেন যে মা বেটি আমাকে আগামী 500 বছর দেখাচ্ছে, তারপর আর দেখাচ্ছে না। আজকে সকাল থেকে একটা গান মাথার মধ্যে ঘুরে বেড়াচ্ছে, অসীম কালো সাগরে ভুবন ভেসে চলেছে। আমরা এত ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে ভাগবতে যাকে বলা হয় অনরণীয়ান মহত মহিয়ান, অর্থাৎ তিনি তার শক্তি বা তার প্রকাশ ক্ষুদ্রাতি ক্ষুদ্র, যা আমরা ধারণা করতে পারি না, আবার এত বিশাল যে সেটাও আমরা ধারণা করতে পারি না। এই ধারণার জন্য মস্তিষ্কের যে কার্যক্ষমতা প্রয়োজন সেটি আমাদের কিন্তু অর্জন করা সম্ভব, যেটা বৈদিক ঋষিরা করেছিলেন। সেটা ধারণায় আমরা যতটা যে পৌঁছতে পারবো তারই তত দৃষ্টিভঙ্গি বদলে যাবে। আচ্ছা, এবার আমরা দেখছি যে এই যে পাশ্চাত্যে এমন অনেক মানুষ পাওয়া যায় যারা খাও দাও আর মজা লোটো এই ভোগবাদী দর্শনের ভিত্তিতে গঠিত বর্তমান জীবনযাত্রা চায় না। এই মনোভাবের প্রথম প্রকাশ ঘটেছিল হিপি আন্দোলনে, বলছেন স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ, বিশেষত আমেরিকায় ও পরে ফ্রান্সে। এই আন্দোলনে কোনো ছেলে বা মেয়ে বড়লোকের ঘরে জন্মালেও সেই পরিবারের সঙ্গে নিজেকে অঙ্গীভূত করতে চাইছে না। তারা সহজ সাদাসিধা জামা কাপড় পরতে চাইছে, যা আসলে ত্যাগের চিহ্ন, কিন্তু তারা নানা রকম নেশা এবং বিভিন্ন ভুল পথে, উশৃঙ্খলতার পথে তাদের শক্তিটা চ্যানেলাইজড হয়ে যাচ্ছে। সঠিক পথে যেহেতু চ্যানেলাইজড হচ্ছে না, সেই জন্য এটিও একেবারেই স্থায়িত্ব লাভ করলো না। সেটা ছিল কি,
মানুষের কাছে নবতর এক শক্তির উন্মেষের সূত্রপাত। আচ্ছা, এরপর আমরা কিন্তু দেখছি রঙ্গনাথানন্দজি মহারাজ বলছেন, আপাতত এই ভাব কিছুটা ম্লান হয়ে গিয়ে থাকলেও এর পুনরাবির্ভাব ঘটতে পারে। আচ্ছা, এরপর দেখছি শঙ্করাচার্যের রচনা অধ্যয়ন করলে তা থেকে মানব সভ্যতা ও সম্মিলিত মানবীয় প্রচেষ্টা সম্বন্ধে মূল সত্যটি কি তা জানা যায়। সংস্কৃতির গতি সমুদ্রের ঢেউয়ের মতো একবার পড়ে একবার ওঠে। আমাদের দেশে এই উঠে আসার সূত্রপাত সর্বদাই ঘটিয়েছেন কোনো না কোনো মহান আধ্যাত্মিক আচার্য। কোনো রাজনীতিবিদ, সেনাধ্যক্ষ বা বিজ্ঞানীও এমন আন্দোলনের সূত্রপাত ঘটাতে পারে না। এ কথা বলছেন স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ, এবং তিনি বলছেন আদি শঙ্করাচার্যের সূত্র ধরে। তারপর আমরা দেখছি যে ভগবদ গীতা নামক গ্রন্থটি গুণের চর্চা করার সঙ্গে সঙ্গে, ব্রাহ্মণ গুণের চর্চা করার সঙ্গে সঙ্গে ক্ষত্রিয় ধর্ম নিয়েও আলোচনা করেছে। যে কেউ সিংহাসনে বসলে বা মুকুট পরলেই ক্ষত্রিয় হয়ে যান না বা নেতৃত্ব দেবার ক্ষমতাও অর্জন করেন না। তার নেতৃত্ব দেবার এক ধরনের ক্ষমতা অনস্বীকার্য, কিন্তু সেটি কুপথে, কুদিকে আমাদের জাতিকে নিয়ে যায়। এর উদাহরণ দেওয়া নিষ্প্রয়োজন, সেটা আমাদের সকলেরই চোখের সামনে ঘটছে। গীতা বলছেন, ক্ষত্রিয় কখনো যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করেন না। তিনি বীর, উদার, কখনো নীচ বা সংকীর্ণ মনোবৃত্তি সম্পন্ন হন না। অর্থাৎ তিনি মানুষকে, জাতিকে গঠন করার কাজে মনোনিবেশ করেন। তিনি কখনোই যে যথার্থ ক্ষত্র ধর্মে দেশকে এগিয়ে নিয়ে যেতে চায়, সে কখনোই সাময়িক তোষণের দ্বারা বা সাময়িক কোনো কিছু পাইয়ে দেওয়ার কারণে তাদেরকে লোভ দেখিয়ে, লোভের বশবর্তী করে নিজের সিংহাসন রাখবার চেষ্টা করেন না। মানবীয় ক্রমবিকাশের কথায় এবার আসছি। প্রত্যেকের লক্ষ্য হলো ব্রাহ্মণ স্বভাব। ব্রাহ্মণ স্বভাব অর্থাৎ সত্ত্বগুণ অর্জন করা। লক্ষ্য হলো এমন এক সমাজ যা নিম্ন স্তর থেকে উচ্চতর স্তরে বিবর্তিত হয়। এখন মানবীয় ক্রমবিকাশ জৈব স্তরীয় নয়, অর্থাৎ নৈতিক, চারিত্রিক ও আধ্যাত্মিক ক্রমবিকাশ। মানুষের এখন আর উন্নততর অঙ্গ প্রত্যঙ্গের প্রয়োজন নেই। অর্থাৎ আমরা যে দেহটি এখন লাভ করেছি, এটি যথেষ্ট। দৈহিক মানে জৈব স্তরীয় আর যে বিশেষ কিছু পরিবর্তনের প্রয়োজন আছে, বিবর্তনের প্রয়োজন আছে, তা নয়। আমাদের আছে শ্রেষ্ঠ অঙ্গ মস্তিষ্ক। আমাদের জৈব গঠনতন্ত্রের শক্তি সম্পদকে ব্যবহার করে ক্রমবিকাশকে নিয়ে যেতে হবে উন্নততর স্তরে। এখানেই আসে সত্য, এই গুণটির প্রসঙ্গ। আমাদের আছে প্রচুর শক্তি, যা দিয়ে আমরা মানুষ মারি, ঘর পোড়াই, কারণ সেই শক্তি থাকলেও সত্য দ্বারা শুদ্ধিকৃত হয়নি। এই জন্যেই আজকে তমগুণের যে প্রাবল্য, যে জয় জয়কার, সেই তমগুণের প্রভাব কলিতে সর্বাধিক। কিন্তু তার মধ্যেই ঠাকুরের আগমনের সঙ্গে সঙ্গে এই সত্য গুণের অঙ্কুরোদ্গম হয়েছে এবং সত্য যুগের সূচনা হয়েছে। সূচনা মাত্র। এবার সূচনা বললেই আমরা যদি ভাবি যে আজকে গাছটা পুঁতলাম আর আগামী 1 বছরের মধ্যেই তাতে এত এত রাশিকৃত ফল ধরে যাবে, তা তো নয়। আচ্ছা, তারপরে
সরি, তারপরে দেখা যাচ্ছে মহারাজজি বলছেন যে এই শক্তিকে শুদ্ধ করা, তাকে মানবমুখী করা এবং ব্রাহ্মণত্বের আদর্শ অর্জন করা। এবার সেটা এই ক্ষেত্রে ঠাকুরের কথাটি বিশেষ প্রণিধানযোগ্য। তুমি অপরকে করতে না চেয়ে তুমি নিজেকে করো। তুমি তোমার দীপটি আগে প্রজ্বলিত করো। সেই দীপটি যদি ঠিকভাবে প্রজ্বলিত হয় তাহলে তার থেকে আরো 5 জনে আলোকিত হবে এবং তার প্রদীপটি সে জ্বালিয়ে নিতে পারবে। আত্মদীপ ভব, বুদ্ধদেব যে কথা বলছেন, তুমি নিজের প্রদীপটি আগে জ্বালাও, অন্যকে জ্বালাবার জন্য উপদেশ দেবার প্রয়োজন নেই। আচ্ছা, এইবারে যদি আমার প্রদীপটি নিভু নিভু হয় আর আমি লোককে যদি জ্ঞান দিতে শুরু করি তাহলে কি হবে? অন্যে যদি আমার কাছে এসে সেটি নিতে চায়, প্রদীপের সলতেটা ধপ করে নিভে যায়। এই কথাই কিন্তু এইখানে বলা হচ্ছে। এই যে সাধারণের চেয়ে শঙ্করের ভাষ্যে আছে একটি উক্তি। অর্জুনকে এই উপদেশ প্রদানের পিছনে শ্রীকৃষ্ণের কি উদ্দেশ্য ছিল? শ্রীকৃষ্ণ কেন যুদ্ধক্ষেত্রে অর্জুনের সঙ্গে কথা বললেন? তিনি কি বিশ্বকে রক্ষা করতে পারবেন? শঙ্করের ভাষ্যে আছে একটি উক্তি, সাধারণের থেকে উৎকৃষ্টতর গুণসম্পন্ন নারী পুরুষ আধ্যাত্মিক ভাবসমূহ অনুধাবন ও অভ্যাস করলে সে ভাব প্রসার লাভ করে। একটি দীপ্ত প্রদীপ থেকে আরেকটি প্রদীপ প্রজ্বলনের মতো তখন তা ধীরে ধীরে জনগোষ্ঠীর নৈতিক ও আধ্যাত্মিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়। যিশু বলছেন, ময়দায় সামান্য একটু খামির মেশালে পুরো রুটিটাই বেশ ফুলে ওঠে। এই সব ভাব সমাজের মধ্যে ধীরে ধীরে প্রবেশ করে এবং শেষ পর্যন্ত সমাজকে পরিবর্তিত করে দেয়। কিভাবে তা ঘটে তাই এখন আলোচনা করা হবে। একদম সুতপা যেটা বলছে, নিজেকে পাল্টাও। নিজেকে আমরা পাল্টাতে গেলে তখন আমরা দেখতে পাই সেটা কতটা কঠিন। এবার নিজেকে না পাল্টে অপরকে, ঠাকুর বলছে না, কলকাতার লোকদের ওই এক শুধু লেকচার দেওয়া। তারপরে বলা হচ্ছে, সেই ভগবান যিনি সদা সর্বদা জ্ঞান, ঐশ্বর্য, শক্তি, বল, বীর্য ও তেজের অধিকারী, যিনি তার সর্বব্যাপী মায়া বা মূল প্রকৃতিকে তার ত্রিগুণ সহ, ত্রিগুণ কি সত্য, রজ, তম, বশীভূত করে রাখেন। তিনি স্বয়ং জন্মরহিত, অব্যয়, সর্বভূতের ঈশ্বর এবং স্বরূপত নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব হয়েও তার মায়ার মাধ্যমে জাত ও দেহধারী রূপে প্রতীয়মান হন। এই কথাটি স্বামী, এই কথাটা বোঝা সত্যি কঠিন। সেই জন্যই আমরা খুব সহজে, ওই যে বলে না, গান আমাদের মনকে ঊর্ধ্বমুখী করে, অরূপ সায়রে লীলা লহরী, সেই গানটিতে স্বামী প্রেমেশানন্দজি মহারাজ বলছেন যে এই যে অরূপ অনন্ত সচ্চিদানন্দ সাগর, তাতে লীলা লহরী, সেখানে মানব কায় ধারণ করিল, মানব কায় অনন্ত করুণায় তিনি দেহ ধারণ করলেন। অর্থাৎ সেই শক্তিটিকে তিনি ঘনীভূত করে আমাদের স্তরে নিজেকে প্রকাশ করলেন। গীতার উৎপত্তি সম্পর্কে এই কথা বলার পর শঙ্কর আরো বলছেন, গীতা বিজ্ঞান হলো বেদসমূহের সমগ্র শিক্ষার সার সংগ্রহ, কিন্তু এর অর্থ দুর্বোধ্য। সেদিনই সম্ভবত প্রেমেশানন্দজি মহারাজেরই কাকলি, আমাদের ভক্ত বন্ধু কাকলি সোম বলছে যে মহারাজজি বলছেন আগে কথামৃত বোঝো, তারপর গীতা বুঝবে।
কথামৃত বুঝতেই একটা জন্ম কেন, হয়তো আরো জন্ম পার হয়ে যায়। আর শুধু বুঝলে নয়, বুঝে তাকে প্রয়োগ করা। সুতরাং গীতা, সে কথাতেও ঠাকুর বলছেন, নবাবী আমলের টাকা কোম্পানির আমলে চলবে না। অর্থাৎ গীতা আমরা চেষ্টা করছি মাত্র অনুধ্যান করবার, বোঝার, এবং সেটি করছি। স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ আমাদের মতন সাধারণ অনধিকারীদের জন্য এই বইটি তার একেবারে শেষ কাজ হিসেবে রেখে গেছেন। এই প্রসঙ্গে পরম পূজনীয় নিশীথ মহারাজজির একটি কথা, মহারাজজির কাছে এটা শোনা। মহারাজজি বলছেন যে তিনিও যেহেতু ডাক্তার, সেহেতু আরো অন্যান্য ডাক্তার, তাদেরকে রঙ্গনাথানন্দজি মহারাজ বলছেন, দেখো হে ডাক্তার, তোমরা না এখন আমাকে একদম বিরক্ত করো না, আমাকে এখন আমার মতো থাকতে দাও, তারপর তোমাদের কর্তব্য তোমরা করবে। তারপর তিনি একদম নিশ্চুপে নীরবে তার এই কার্য সমাপন করেন। শুধু সমাপন করা হয়ে গেলে তিনি তাদেরকে আহ্বান করে বলেন, নাও এবার তোমরা তোমাদের কর্তব্য শুরু করতে পারো। কি অপূর্ব জীবন! এই জীবনগুলির দিকে আমাদের লক্ষ্য রাখা উচিত। শঙ্কর বলছেন, গীতা বিজ্ঞান হচ্ছে বেদ সমূহের সমগ্র শিক্ষার সার সংগ্রহ, কিন্তু এর অর্থ দুর্বোধ্য। এর জন্য অনেক রকম অর্থ, টিকা, ব্যাখ্যা উপস্থাপন করা হয়েছে বারবার। সাধারণভাবে লোকে এটিকে প্রচুর স্ববিরোধী চিন্তার সন্নিবেশ বলে ভেবেছেন। এই দুরবস্থা লক্ষ্য করে উপযুক্ত বিচার সহ মূলের সংক্ষিপ্ত বর্ণনার দিয়ে আমি এর বিষয়বস্তুকে উপস্থাপন করব, বলছেন আদি শঙ্করাচার্য। আমরা যখন তার জীবন কথা, সাধন তপস্যা অনুধ্যান করেছিলাম, তখন আমরা শুনেছিলাম যে তিনি কিভাবে আবারও বেদকে পুনঃপ্রতিষ্ঠা করছেন। শঙ্কর তার ভাবগম্ভীর ভূমিকায় বলছেন, এই রূপে বিশেষত বেদোক্ত দ্বিবিধ ধর্ম প্রবৃত্তি ও নিবৃত্তি ব্যাখ্যাত হলেও এই গীতা বিজ্ঞানের লক্ষ্য হলো আধ্যাত্মিক মুক্তি। সেই সঙ্গে এতে তুলে ধরা হয়েছে পরমার্থকে, যা পরম ব্রহ্ম বা বাসুদেব শ্রীকৃষ্ণ নামেও যিনি অভিহিত। অর্থাৎ শ্রীকৃষ্ণ হচ্ছে তার মায়িক রূপ সেই পরমার্থের, যেমন শ্রীরামকৃষ্ণ। তাই শ্রীরামকৃষ্ণ বলছেন, যিনি রাম, যিনি কৃষ্ণ, তিনি এবার শ্রীরামকৃষ্ণ। তাই এতে দেওয়া হয়েছে গীতার সুনির্দিষ্ট লক্ষ্য, সম্বন্ধ ও বিষয়বস্তু। গীতার অর্থ বোধ হলে সকলের পুরুষার্থের প্রাপ্তি ঘটে। তাই আমি তার ব্যাখ্যায় সচেষ্ট হচ্ছি, বলছেন শঙ্করাচার্য। তো এইখানে আমাদের ভূমিকাটি শেষ হলো। আগামীকাল শনিবার আমাদের আবারও সকালের পাঠ আছে। তো সুতরাং আমরা অর্জুন বিষাদ যোগ দিয়ে শুরু করব। এটিও কিন্তু এক প্রকার ভূমিকা, কারণ সেখানে যুদ্ধক্ষেত্রের যে বর্ণনা প্রথমে সেটাই শুরু হচ্ছে। এইভাবে আমরা একটু একটু করে এর ভিতরে প্রবেশ করব, আর চেষ্টা করব যতটা আমরা পারি স্মরণ মনন নিদিধ্যাসনের দ্বারা আত্মস্থ করবার। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রাম। আর আজকে আবার আমাদের দেখা হবে রাত্রিবেলা একটু দেরিতে। আজকে একটা কাজ আছে, সেই জন্য রাত 8:30টায় আমরা আরো একবার সমবেত হব শ্রীরামকৃষ্ণ পাঠচক্রে বিশ্বজনীন বার্তায়। আজকে শুক্রবার, বিশ্বজনীন বার্তায় আমরা এই গীতা থেকেই কিন্তু কিছু প্রসঙ্গ শুনব। এই যে সামনে শিবরাত্রি, এই প্রসঙ্গে ঠাকুর কি বলছেন, গীতায় এই শক্তির যে প্রকাশের কথা বলা হয়েছে, এই বিষয়টি আমরা শুনব 8:30টায়। কালকে ওই সকাল 10:30, কেমন? আসলে কি হয়, সকালবেলাটা সময় অ্যাডজাস্ট করতে হয়। সকালে পুত্রের এক একদিন এক এক রকম
শিডিউল থাকে, সেই মতো আমাকেও একটু আগুপিছু করতে হয় আর কি। তো তাহলে আজকের মতো আপাতত বিদায়। আবার আমাদের দেখা হবে রাত্রি 8:30টায় বিশ্বজনীন বার্তা ফেসবুক পেজে। জয় রামকৃষ্ণ। ছেলের স্কুলের সামনে বসে জয় রামকৃষ্ণ। দেখো, এইভাবেই তো আমাদের এই ইচ্ছেটা জাগ্রত করে দিয়েছেন তিনি, যে আমরা নিজেদের পরিবর্তন করব। ওইখানে বাচ্চাদের স্কুলের সামনে এই মায়েদের যে অ্যাসোসিয়েশন, সেটা কেমন হয় আমরা সবাই ভুক্তভোগী, এবং সেখানে কত ধরনের যে গল্প হয় সেও জানি, এবং তখন সেগুলো রীতিমতো এনজয়ও করেছি। আজকে আমাদের এই বোধটা যে তিনি জাগ্রত করে দিয়েছেন, আর যেটুকু সময় আছে যেন নষ্ট না হয়। জলি, সুস্মিতা, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ।